মমতা পারসেপশন আর সোশ্যাল মিস্ট্রি। যারা টিএমসির সমর্থক বা শুভানুধ্যায়ী, আহ, তারা প্রত্যেকবার ইলেকশন যখন আসে বেশ উৎকণ্ঠায় ভোগেন যে কি হবে কি হবে এবার। তারপর যথারীতি আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস ড্যাং 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 করে জিতে যায়। তো এই যারা এই শ্রেণীর মধ্যে পড়ে, তাদের মধ্যে যারা একটু ভালো চাকরি বাকরি করে, মানে সোকল্ড আরবান এলিট গোছের ব্যক্তি, তাদেরকে আমরা মাঝে মধ্যে হাউতাশ করতে দেখি। তো এই বিষয়টা একটা মিস্ট্রি আছে, একটু একটা সোশ্যাল মিস্ট্রি আছে, সেটা নিয়ে একটু আলোচনা করবো। এর সূত্রপাতটা বলি কেন এই অডিওটা রেকর্ড করছি। তো গতকাল তখন অনেক রাত, সুইজারল্যান্ডে যেখানে আমি থাকি, তো এখানকার এক বাঙালি, উনি আমার থেকে একটু বয়সে বড়, উনি যথেষ্ট সুপ্রতিষ্ঠিত টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে। তো উনি খুব বেশি রাজনীতি নিয়ে চর্চা করেন না, কিন্তু ওনার সঙ্গে কথাবার্তা বলে দেখেছি যতবারই ইন্টারাকশন হয় যে কোনো সোশ্যাল ইভেন্টে, উনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কাজে খুব প্রশংসা করেন। তো উনি আমাকে মানে জিজ্ঞেস করছে কি কি খবর পশ্চিমবঙ্গ ইলেকশন। তো আমি বললাম যে এই তো এনকে ডিজিটাল বেরিয়েছে, তো শেয়ার করলাম। তারপর উনি আমাকে এটা ওটা বললেন। তা বলছেন, আচ্ছা তাহলে মমতাকে নিয়ে এত লোকে এত কথা বলে কেন? তো আমি তাকে বললাম যে তোমার সোশ্যাল সার্কেলটাই এরকম। তো বললো, না না, আমার তো খুব বেশি জানো, এই তুমি আর কয়েকজন আছে, তাছাড়া বেশি লোকের সাথে কথাবার্তা বলি না। আমি দাঁড়াও, আমি একটা অডিও রেকর্ড করে বলবো, কেন ব্যাপারটা একটু বোঝানোর প্রয়োজন আছে তোমাকে। তো আজ সারাদিন কাজ করছিলাম, তো আজকে দিনের শেষে নিউ টাউন থেকে এক ইস্টবেঙ্গল সমর্থক আমাকে ফোন করলো। সে আবার ঘোর তৃণমূল সমর্থক বা শুভানুধ্যায়ী, আপনি যাই বলুন, মানে অ্যাক্টিভ পলিটিশিয়ান নয় বা অ্যাক্টিভ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নয়, ওই মানে অনেকে আছে না ঘোর মানে সমর্থক। তো সেও বলছে, ফোন করেছে, সে আবার ইস্ট বেঙ্গলেরও সমর্থক। দাদা কী হবে কী হবে বলে সে একটা ঘটনা বললো। জানো তো দাদা, আজকে আমি গেছিলাম একজনের কাছে, তো সে বলল তার পরিবারের একজনের একটা বাচ্চার বোধহয় বড় একটা সার্জারি হয়েছে, সেটা ওই পশ্চিমবঙ্গ সরকারের যে হেলথ স্কিম, সেখানে 13 লাখ টাকা খরচ হয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে। তো সে খুবই কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের কাছে। বলছে, আমি বললাম যে তুমি একটা পোস্ট করে দাও, আমি এটা শেয়ার করবো। আমি বললাম কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে বলছে না লোকে জানবে কী করে, এমন লোকে তো জানার দরকার নেই। এবার আসা যাক, আমি সবার জন্যই, এই দুজনের জন্য বা বাকিদের জন্য এই আলোচনাটা। প্রথমত আপনাদের বা অনেকের যে একটা উৎকণ্ঠা থাকে প্রত্যেকবার ইলেকশনের সময়, কী হবে মমতাকে নিয়ে এত লোক এত কথা বলছে, তারপর আপনারা হাসতে থাকেন যখন ড্যাং 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 করে জিতে যায় মমতা। তো মমতার একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে, যে যাই বলুক, প্রায় 50% বেশি হচ্ছে মমতার ঘোর সমর্থক। এবার তাহলে মমতার বিরুদ্ধে কারা, সেটা আগে আপনাকে বুঝতে হবে, তার বিরুদ্ধে কারা। এখানে দুটো শ্রেণীর আছে। এক হচ্ছে যারা মমতাকে ঘৃণা করে, আরেক হচ্ছে যারা ইসি অ্যালায়েন্স, আমি ইসি অ্যালায়েন্সই বলছি, তাদের সমর্থক। এটা হচ্ছে দুটো শ্রেণী আপনাকে ভাবতে হবে। এবার যারা মমতাকে ঘৃণা করে, তাদের মধ্যে অনেকেই আছে, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, যারা সিপিএমের সমর্থক ছিল, যারা ভাবতো যে যেন তেন প্রকারণে যদি মমতাকে সরানো যায়, ইসি অ্যালায়েন্সের মাধ্যমেই যদি সরানো যায়, তো লেটস গো ফর ইট। এইটা একটা শ্রেণী, ঠিক আছে। এইটা হচ্ছে তাদের রাগ। মমতা যেহেতু তাদের 34 বছরের শাসনকে সরিয়ে দিয়েছিল, তাই তাদের একটা রাগ রয়েছে। এটা আমি দেখেছি। আমাদের সুইজারল্যান্ডে এরকম অনেকেই আছে, বলেছে যাকে ইচ্ছা ভোট দেবো, কিন্তু মমতাকে যদি সরানো যায়। এটা একটা শ্রেণী গেল। এবার আরেকটা শ্রেণী হচ্ছে যারা সমর্থক, মানে যারা ইসি অ্যালায়েন্সের সমর্থক। এবার এই শ্রেণীর মধ্যে আরও দুটো শ্রেণী আছে। এই শ্রেণীর মধ্যে দুটো শ্রেণী আছে। একটা শ্রেণী হচ্ছে যারা হচ্ছে এই বেশ ওয়েল এস্টাবলিশড, ধরুন ম্যাক্সিমাম হচ্ছে যারা চাকরি বাকরি করে, ঠিক আছে, এবং তারা বিভিন্ন বড় বড় প্রাইভেট হসপিটালে যায়, যাদের কিচ্ছু এসে যায় না, মানে দেশের হেলথ কেয়ার সিস্টেম, ইন জেনারেল গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেম কী হোক বা না হোক, তারা কোনো দিন যায়ও না, জানেও না কীরকম হয়। যারা সবসময় ইন্ডিয়াতে থাকলেও যারা ধরুন লাক্সারিয়াস গাড়িতে ঘুরছে, তাদের বাসে ট্রামে ট্রেনে চড়তে হয় না, টিকিট বুক করতে গেলে ফ্লাইটে করে তারা যাতায়াত করে। এই একটা শ্রেণী যারা টোটালি ডিট্যাচ ফ্রম রেস্ট অফ দ্য সোসাইটি। তো এই শ্রেণী ভাবে যে, এবার এই শ্রেণী একটা ইনফেরিটি কমপ্লেক্স আছে, হ্যাঁ,
কারণ তারা দেখে যে বিদেশিরা ইন্ডিয়ানদের নিয়ে হাসি মশকরা করছে, গরিবের ছবি দিচ্ছে, তো তারা ভাবে আমার দেশটা যদি ফার্স্ট ওয়ার্ল্ড হয়, তো তাদের কাছে তাই ওটা খুব মানে লুক্রেটিভ। যদি কেউ একজন বলে আমরা তো জিডিপিতে 3 নম্বরে, 4 নম্বরে, 1 নম্বরে চলে গেছি বিশ্বের মধ্যে, এটা তাদের কাছে খুব একটা স্বপ্নের মতন লাগে। আর কিছু ধরুন একটা একটা ট্রেনে আনলো, একটা বিদেশ টাইপের একটা ট্রেন, আপনি ধরুন সুইজারল্যান্ডে বেড়াতে এসেছেন, এসে দেখেছেন এখানে সুইজারল্যান্ডে এত ট্রেন আছে, আপনি ইন্ডিয়াতে কেউ ধরুন একটা ওরকম ট্রেন বার করলো, আপনি বললেন বা আমার দেশটা সুইজারল্যান্ড হয়ে গেলো, কিন্তু সুইজারল্যান্ডের সমস্ত ট্রেনই এরকম, 100% ট্রেনই এরকম। ইন্ডিয়াতে ধরুন একটা কেউ একটা ট্রেন বার করলো, বাকি 99% ট্রেন সেই অন্যরকমই, তার ওই একটা এরকম ট্রেন দেখেই ভাবলো আমার দেশটা সুইজারল্যান্ড হয়ে গেল। এই একটা শ্রেণী আছে যারা ওই সিয়ালেন্সকে খুব সাপোর্ট করে। কেন? তার একটা স্বপ্নের বিভোর থাকে। এই হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী কি? আরেকটা শ্রেণী হচ্ছে যারা খুব বেশি ভাবতে ভালোবাসে না। হ্যাঁ, মানে তারা একটা স্রোতে বইতে থাকে। মানে তাদেরকে আপনি ধরুন সোশ্যাল মিডিয়াতে ফিড করতে থাকলেন যে তোমার দুরবস্থার জন্য ওই একটা মুসলমানরা দায়ী। মুসলমানদের দূর করিয়ে দিলেই তুমি চাকরি পেয়ে যাবে। ধরুন সে হয়তো একটা পাত্রী গ্র্যাজুয়েট করেছে, তাকে একটা স্বপ্ন দেখানো হচ্ছে যে একটা মুসলমান ছেলের জন্য তুমি হয়তো এখন ইঞ্জিনিয়ারিংয়ে চাকরিটা পাচ্ছ না। সে তো পাতি গ্র্যাজুয়েট, সে এটা ধরে নিল যারা বড় ফ্যাক্টরি হলে সে চাকরি পেয়ে যাবে। সে তো একটা রেগুলার গ্র্যাজুয়েট, ঠিক আছে, সে কোনো কোনো জায়গাতে সে চাকরি পাবে না, কিন্তু তাকে আপনি ওই ম্যানিপুলেট করছেন মেন্টালি। এবার আসা যাক যে আপনি কেন সারাক্ষণ মমতাকে গালমন্দ করতে শুনছেন। ঠিক আছে, তার কারণ হচ্ছে আপনার সোশ্যাল সার্কেলটা। আপনি যে সোশ্যাল সার্কেলে বিচরণ করেন সেটা নির্ভর করছে আপনার স্টেটাসের ওপর। আপনি যে স্টেটাসে সেই সেই আমার যেমন আমার কলেজের বন্ধুরা মমতাকে গালমন্দ করে। আমার কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচে 70-80% মমতাকে খুব গালমন্দ করে। ফ্যাক্ট। তাতে অবশ্য আলটিমেটলি ইলেকশনে কিচ্ছু যায় আসে না, কেননা ড্যাং 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 করে মমতা জিতে যায়। এবার আপনার সোশ্যাল সার্কেল, আপনি ধরুন আমি তো বললাম আপনার কী শ্রেণী, আপনি হচ্ছে অ্যাজ আ লিসেনার আপনি হচ্ছে সেই শ্রেণী যে এটা আরবান এলিট, একটা ভালো চাকরি করেন। তো আপনার শ্রেণীর মধ্যে যারা রয়েছে আপনার বন্ধুবান্ধব, তারা কিন্তু ভালো চাকরি করে, কেউ কেউ বিদেশে থাকে, তারা বিদেশে থেকে ভাবে আমার দেশটা কবে সুইজারল্যান্ড হয়ে যাবে। বা তারা ইন্ডিয়াতে থাকে, বড় আরবানাতে থাকে, বা কোনো বড় ল্যাভিশ অ্যাপার্টমেন্টে, যে কোনো শহরে থাকে, সে প্রাইভেট হসপিটালে যাচ্ছে, বিল টিল হলে অফিস থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, তার কাজের মহিলা, রান্নার মাসি, তার চিকিৎসা হোক বা না হোক, লিস্ট বদার্ড। সে ভাবছে আমি বিদেশ যেতে পারিনি, ইউএস যেতে পারিনি, সুইজারল্যান্ড যেতে পারিনি, কেউ যদি বলে যে আমার দেশটা আমেরিকা আমেরিকা, আই ফিল গুড। আমি মনে হচ্ছে আমি আমেরিকাতে বসে রয়েছি। সে তো নিউটাউনে বসে আছে, ব্যাঙ্গালোরে বসে আছে, তার মনে হবে সে আমেরিকাতে বসে আছে বা সুইজারল্যান্ডে বসে আছে। তো আপনার শ্রেণী তো তারাই, আপনার বন্ধুবান্ধব তো তারাই না। আমার যেমন কলেজে বন্ধুবান্ধবরা সেই শ্রেণীর মধ্যেই পড়ে। এবার আপনি বলতে পারেন না আমি তো কারোর সাথেই মিশি না, আমার ওই সুইজারল্যান্ডে যেই বন্ধু সে বলল আমি তো কারোর সাথেই মিশি না। আপনি না মিশলেও আপনি তো সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, তাই তো? আপনি খুব একলা একলা থাকেন, বাড়িতে বসে কিছুই করেন না, হয় এটা ওটা করেন বা এটা ওটা করেন, মানে কিছু এদিক ওদিক দেখছেন না ওদিক ওদিক দেখছেন। হ্যাঁ, কে কোন দিক দেখছে বলছি না, মাঝে মধ্যে আপনি একটু সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করছেন। আপনার ব্রাউজিং টেস্ট কী হবে? আপনি কি একদম সস্তা জামা কাপড় দেখবেন? না, আপনি তো সেই শ্রেণী না, আপনি একটু দামি দামি জামা কাপড়ের দিকে দেখবেন, দামি দামি কোথায় বেড়াতে যাওয়া যায়, হ্যাঁ, কোথায় মলদ্বীপ যাওয়া যায়, কোথায় একটু সেশেলস যাওয়া যায়, সেই সব দেখবেন আপনি। তো আপনার এই লাইক বা পছন্দের ভিত্তিতে কিন্তু আপনার যে বন্ধু, আপনার যে কমেন্টগুলো আসে ফেসবুকে, সেগুলো সেই মতনই ইঞ্জিনিয়ার, যে আপনি বড় লোকদের কমেন্টগুলোই শুধু পাবেন, আপনি গরিবদের কমেন্টগুলো পাবেন না। ঠিক আছে? তো আপনার সোশ্যাল সার্কেল থাকুক বা না থাকুক, আপনার ভার্চুয়াল সোশ্যাল সার্কেল সবসময় আছে। আপনার সোশ্যাল মিডিয়া সোশ্যাল সার্কেলটা কিন্তু সবসময় রয়েছে। আপনি খুব মানে কনজারভেটিভ, মানে কারোর সঙ্গে মেশেন না হলেও আপনার একটা ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া সার্কেল কিন্তু আছে, বা সোশ্যাল সার্কেল, এবং দ্যাট ইজ ডিটারমাইন্ড যে আপনি কোন শ্রেণীতে রয়েছেন। তো আপনি তো একটা আরবান এলিট একটা শ্রেণীতে রয়েছেন, তো আপনার আরবান এলিট শ্রেণীর লোকরা কিন্তু ওই মমতা হেটার, মমতাকে ঘৃণা করে। কী কারণগুলো বললাম, যে মমতা তাকে সুইজারল্যান্ডের স্বপ্ন দেখাচ্ছে না, সে কলকাতায় বসে আছে, সে
নিজেকে সুইজারল্যান্ডে রয়েছে ভাবতে ভালোবাসে। এবার আসা যাক তাহলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জিতে চলেছে বিশাল বড় ব্যবধানে। হিন্দু মুসলিম ব্যাপারগুলো থাক, দেখুন এই আমি আমার যে বন্ধুটি যে বলল আমি ছেলেটাকে বলবো যে 15 লাখ টাকার বেনিফিটের হচ্ছে একটা ভিডিও টিডিও পাঠান, এখানে একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে? তো মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন আমি বলছি, বা তৃণমূল কংগ্রেস যেটা করে সেটা হচ্ছে মানে বেনিফিটটা, আপনি ধরুন এভরিথিং ইনভলভস দ্য কস্ট, আপনি একটা পিআর করবেন, একটা ধরুন একটা একটা রিল বানালেন বা কিছু বানালেন, একটা কস্ট আছে তো, কিন্তু বিনা পয়সা করে দেবে না সেটা। যে কস্টটা সে এনারা যেটা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল, এরা এর পেছনে একটা খরচ করে না, র্যাদার ওরা বেনিফিটটা ডাইরেক্ট বেনিফিশিয়ারিকে পৌঁছে দেয়। তো আপনার সমাজে ধরুন 100টা লোক আছে, আপনি এলিট শ্রেণী, আপনি 20-র মধ্যে পড়ছেন ধরুন, হ্যাঁ, আর আরও 80টা লোক রয়েছে, একটা ওয়ার্কিং ক্লাস রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই 80টা লোককে কিন্তু ডাইরেক্ট বেনিফিটটা পাঠিয়ে দিচ্ছে। তো এইবার আমার বন্ধুটি যদি এরকম ওয়ার্কিং ক্লাসের কাছে যায়, গিয়ে বলে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই করেছে জানিস তো, বলে হ্যাঁ আমি তো বেনিফিটেড। আরেকজন কাছে ধরুন গেল একটা দোকানদার, এই মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করেছে, হ্যাঁ আমার দোকানটা তো করে দিয়েছে। যত নীল সাদা আপনারা দোকান দেখেন এই মুহূর্তে কলকাতায় বা গোটা বাংলা জুড়ে, চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড বাই পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস। তাই এটা করে যে নীল সাদা মানেই ধরে নেবেন গভর্নমেন্টের হাত রয়েছে, কোনো না কোনোভাবে সেটা ফান্ডেড। তো আপনি তো যে ডাইরেক্ট বেনিফিটেড তাকে কিন্তু বলার দরকার নেই, মায়ের কাছে মাসির গল্পটা হয়ে যাচ্ছে। তো এরা সেটাই করে, এবং এরা জানে যে যে আমাকে ভোট দেবে, আমি যদি তাকে ডাইরেক্টলি বেনিফিটেড করে দিই, আমার তো পোস্টার লিখে দেওয়ার দরকার নেই যে আমি একে বেনিফিটেড করেছি, ওকে বেনিফিটেড। 80% যে বেনিফিটেড তারা তো ডাইরেক্টলি বেনিফিটেড, ওই বাকি 20% আপনি যার মধ্যে পড়েন, আপনি জানলেও কি না জানলেও কি, বরঞ্চ আপনাকে জানাতে গেলে 80%টা নেমে 60% চলে যাবে। মানে দ্য কস্ট অফ ইনফর্মিং 20% would reduce the benefited percentage to 60%। তো তারা সেই অঙ্কটাই করে। আশা করি অঙ্কটা বোঝা গেল, আর কেন আপনার সোশ্যাল সার্কেলে সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় গালাগাল খাচ্ছেন সেটাও বুঝতে পারলেন। সবাই ভালো থাকবেন।